প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞান বিভাগ লক্ষ্মীপুর সরকারি কলেজ লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের অনলাইন ক্লাস পরিচালনায় আছি আমি পিটুল দাস, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ লক্ষ্মীপুর সরকারি কলেজ লক্ষ্মীপুর। প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি বিবিএ অনার্স ফার্স্ট ইয়ারের যারা আছো। আজকে যে কোর্সের উপর আলোচনা করব সেটি হচ্ছে প্রিন্সিপালস অফ ফিনান্স। প্রিন্সিপালস অফ ফিনান্স থেকে আমি টাইম ভ্যালু অফ মানি এই চ্যাপ্টার থেকে আলোচনা করব। খুবই যুগোপযোগী এবং সময়োপযোগী একটি চ্যাপ্টার হচ্ছে টাইম ভ্যালু অফ মানি বা অর্থের সময় মূল্য। আজকে সে অর্থের সময় মূল্য থেকে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, টাইম ভ্যালু অফ মানি বা অর্থের সময়মূল্য চ্যাপ্টার থেকে আলোচনার প্রারম্ভে আমি তোমাদেরকে একটি প্রশ্ন করতে চাই। হুইচ ওয়ান উইল ইউ চুজ? কোনটি তুমি বাছাই করবে বা পছন্দ করবে? এখানে আমি তোমাদেরকে দুটি অপশন দিব, দুটির মধ্যে তুমি কোনটি বাছাই করবে? অপশন 1, টুডে টাকা 100, অর্থাৎ আজকে তোমাকে 100 টাকার অফার করা হলো, সেটা হচ্ছে অপশন 1। সেকেন্ড অপশন হচ্ছে 1 ইয়ার ফ্রম নাও টাকা 100। এখানে দুটি অপশন, টুডে 100 টাকা, আবার 1 ইয়ার ফ্রম নাও সেখানেও 100 টাকা। দ্য অ্যামাউন্ট অফ মানি ইজ ইকুয়াল ফর বোথ দ্য কেসেস। টাকার পরিমাণ উভয় ক্ষেত্রেই সমান। এখন নির্দ্বিধায় তুমি বলবে যে টুডে যে টাকা 100 আছে আমি সেটি বাছাই করব। যদি তোমাকে বলি কেন আজকে এটি বাছাই করবে, তুমি সাধারণত উত্তর দিবে যে আমার এখন টাকা দরকার, 100 টাকা আমি এখন নিলে আমি এখনই খরচ করতে পারবো, সেজন্য আমি 1 বছর পরে 100 টাকা না নিয়ে আমি এখনই 100 টাকা নিতে চাই। কিন্তু এই দুটি অপশনের তুমি যে চুজ করেছো, এই অপশন 1 চুজ করা সত্ত্বেও তুমি যখন ফিনান্সের স্টুডেন্ট হবে বা বিজনেস ব্যাকগ্রাউন্ডের কোনো স্টুডেন্ট হবে, তখন তুমি আরো স্মার্টলি কিভাবে রিপ্লাইটা করবে যে কেন তুমি টুডে টাকা 100 নিবে। কেন নিবে যদি বলি, তুমি প্রথম বলবে বিনিয়োগ সুযোগের কারণে। যে কেন আমি টুডে টাকা 100 নিব, এর একটি অন্যতম কারণ হচ্ছে বিনিয়োগ সুযোগ বা ইনভেস্টমেন্ট অপরচুনিটি। তুমি বলবে আমি যদি এখন 100 টাকা অপশনটা বাছাই করি তাহলে এই 100 টাকা আমি বিনিয়োগের সুযোগ পাবো, আর 100 টাকা যদি আমি বিনিয়োগ করি তাহলে যে বিনিয়োগের রিটার্ন আসবে বা বিনিয়োগের সুদ আসবে, এই সুদ সহ 1 বছর পরে আমার টাকাটা 100 টাকার অধিক হবে। যদি আমি 100 টাকা 5% ইন্টারেস্টও বিনিয়োগ করি তাহলে 1 বছর পর আমার কাছে 5 টাকা সুদ সহ 105 টাকা হয়ে যাবে, যা 1 বছর পর 100 টাকার যে সেকেন্ড অপশন তার চেয়ে বেশি। তাহলে কি দেখা গেল, আমরা বর্তমানের 100 টাকা বাছাই করলাম কারণ বর্তমান টাকাটা হাতে পেলে আমরা বিনিয়োগের সুযোগ পাই। তুমি আর কি কারণ দেখাতে পারো বা কি যুক্তি তুমি দেখাতে পারো যে তুমি 100 টাকা বাছাই করবে? আরেকটি হচ্ছে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। তো মুদ্রাস্ফীতি হচ্ছে সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়া। এখানে 100 টাকা আমি আজকে নিলে বা এই অপশনটা বাছাই করলে 100 টাকা দিয়ে আমি আজ যে পরিমাণ দ্রব্য বা সেবা ক্রয় করতে পারবো, 1 বছর পরে সে পরিমাণ দ্রব্য বা সেবা ক্রয় করতে পারবো না। তার মানে অর্থের যে ক্রয় ক্ষমতাটা হ্রাস পাবে বা মুদ্রাস্ফীতি ঘটার সম্ভাবনা থাকবে। এজন্য আমি আজকের 100 টাকা বাছাই করব। আর কি কারণে তুমি আজকের 100 টাকা বাছাই করবে? ঝুঁকি এবং অনিশ্চয়তা। আমরা জানি ভবিষ্যৎ যে কোনো কার্যক্রমে ঝুঁকি এবং অনিশ্চয়তা বিদ্যমান। আজ যদি আমি 100 টাকা হাতে নিয়ে নেই তাহলে আমার কোনো প্রকার ঝুঁকি এবং অনিশ্চয়তা থাকে না। ভবিষ্যতে যে 100 টাকা পাবো এখানে আমার ঝুঁকি এবং অনিশ্চয়তা থাকে, সেজন্য আমি
টুডে যে টাকা 100 আছে সেটি বাছাই করব। আরেকটি কারণ হচ্ছে বর্তমান ভোগের অগ্রাধিকার। আমরা আসলেই ভোগবাদী, আর ভোগের নিমিত্তে আমরা কাজকর্মে প্রবৃত্ত হই বেশিরভাগ ক্ষেত্রে। তো বর্তমান যে ভোগ সেটাকে আমি বেশি অগ্রাধিকার দিয়ে থাকি, এজন্যই আমি 1 বছর পরে 100 টাকার চেয়ে বর্তমান 100 টাকা বেশি মূল্যায়ন করব। কিন্তু এখানে এই যে আমি 4টি পয়েন্ট বললাম যে বিনিয়োগের সুযোগ পাবো আমি, মুদ্রাস্ফীতি হয়ে থাকে, ঝুঁকি এবং অনিশ্চয়তা বিদ্যমান, বর্তমান ভোগের অগ্রাধিকার, এই 4টি পয়েন্ট হচ্ছে অর্থের সময় মূল্য প্রয়োজনীয়তা সম্পর্কে। এই কারণে আমরা অর্থের সময় মূল্যটা বিবেচনা করে থাকি। তাহলে যদি তোমাকে বলি অর্থের সময় মূল্য কেন প্রয়োজন বা কেন বিবেচনা করব, এই বিনিয়োগ সুযোগ থাকে মুদ্রাস্ফীতি, ঝুঁকি এবং অনিশ্চয়তা এবং বর্তমান ভোগের অগ্রাধিকারের জন্য। তাহলে আমরা দেখলাম যে অর্থের যে মূল্য বা ক্রয় ক্ষমতা এটা দিন দিন হ্রাস পায়, দিন দিন হ্রাস পায়। এজন্য আমরা অর্থের সময় মূল্য সম্পর্কে ধারণা নিব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই দেখে নিব অর্থের সময় মূল্য বা টাইম ভ্যালু অফ মানি কাকে বলে। সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে তাকে অর্থের সময় মূল্য বলে। খুব সহজ ভাষায় একটি সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি। আমরা জানি সময় যতই পরিবর্তন হয় সাথে সাথে অর্থের মূল্যেরও পরিবর্তন হয়। তো আমরা যদি আরেকটু ক্লিয়ার হতে চাই তাহলে দেখতে পারি ভবিষ্যতে প্রাপ্তব্য নির্দিষ্ট পরিমাণ অর্থের চেয়ে বর্তমানে প্রাপ্ত সমপরিমাণ অর্থ বেশি মূল্যবান। অর্থ সম্পর্কিত এমন নীতিকে অর্থের সময় মূল্য বলে। এই যে একটু আগে আমি যে তোমাদের অপশন দিয়েছিলাম সেখানে ভবিষ্যতে প্রাপ্তব্য নির্দিষ্ট পরিমাণ অর্থ ছিল 100 টাকা, আবার বর্তমানে সমপরিমাণ অর্থ 100 টাকা। তুমি কোনটাকে বেশি মূল্যবান মনে করেছিলে? টুডে টাকা 100। এজন্য এই যে বর্তমানে প্রাপ্ত সমপরিমাণ অর্থ যে বেশি মূল্যবান, অর্থ সম্পর্কিত এমন নীতিকেই বলে অর্থের সময় মূল্য। তো এই অর্থের সময় মূল্য চ্যাপ্টারের থিওরি সংক্রান্ত ধারণা এবং গাণিতিক সমস্যার সমাধান করতে গিয়ে আমাদের কিছু প্রয়োজনীয় তথ্য জানা থাকতে হবে। এই তথ্যগুলো আমি এখন আলোচনা করব। প্রথমত আছে বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু, এন্ড প্রেজেন্ট ভ্যালু ইজ ডিনোটেড বাই পিভি। বর্তমান মূল্যকে পিভি দ্বারা প্রকাশ করা হয়। তো আমাকে এই চ্যাপ্টারে বর্তমান মূল্য নির্ণয় করার কথা বলতে পারে। তো বর্তমান মূল্য ইংরেজি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু হুইচ ইজ ডিনোটেড বাই পিভি। তাছাড়া আছে ভবিষ্যৎ মূল্য বা ফিউচার ভ্যালু, এন্ড ফিউচার ভ্যালু ইজ ডিনোটেড বাই এফভি। এফভি বলতে আমরা ফিউচার ভ্যালুকে বুঝবো। বছরের সংখ্যা বা নাম্বার অফ ইয়ার্স, and the number of years is denoted by n. টাইম ভ্যালু অফ মানিতে নাম্বার অফ ইয়ার্স বা বছরের সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হবে। সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট, and rate of interest is denoted by r. রেট অফ ইন্টারেস্টকে r দ্বারা প্রকাশ করা হবে। এই চ্যাপ্টারে থাকবে চক্রবৃদ্ধির সংখ্যা বা নাম্বার অফ কম্পাউন্ডিং ইন এ ইয়ার। বছরে চক্রবৃদ্ধির সংখ্যা হতে পারে। এই চক্রবৃদ্ধির সংখ্যা বা নাম্বার অফ কম্পাউন্ডিং ইন এ ইয়ার ইজ ডিনোটেড বাই এম। তাহলে এম রিপ্রেজেন্টস দি নাম্বার অফ কম্পাউন্ডিং ইন এ ইয়ার। তাছাড়া আছে বার্ষিক বৃত্তি বা অ্যানুইটি, এন্ড অ্যানুইটি ইজ ডিনোটেড বাই এ। তো এখানে দুটি বিষয়ে একটু আলোচনা দরকার, চক্রবৃদ্ধির সংখ্যা বা চক্রবৃদ্ধির সুদ। আমরা জানি সুদকে যদি আমরা প্রকারভেদে যাই সুদের, তাহলে আমরা বলবো সুদকে দুইভাবে সুদ গণনা করা হতে পারে। একটি হচ্ছে সরল সুদ এবং অন্যটি হচ্ছে চক্রবৃদ্ধির সুদ। যদি সরল সুদ হয় তাহলে প্রতি বছর শুধুমাত্র আসল টাকার উপর সুদ গণনা করা হয়। যদি কোনো ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রাখলো, সে সরল সুদ গণনা করা মানে হচ্ছে প্রতি বছর সে 100 টাকার উপরেই
সুদ পাবে। অর্থাৎ 5% যদি সুদ হয়, 100 টাকার 5% 5 টাকা, পরবর্তী বছরে সুদ হবে 5 টাকা, এর পরবর্তী বছরে সুদ হবে 5 টাকা। তো সরল সুদ হচ্ছে শুধুমাত্র আসল টাকার উপর যখন সুদ গণনা করা হয়। আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে হয় কি, সুদ আসলের উপর গণনা করা হয়, আসলের সাথে সুদ যোগ করে আবার পুরো টাকার উপর সুদ গণনা করা হয়। যেমন প্রথম বছর যদি 100 টাকা জমা রাখা হয়, 100 টাকার 5% হয় 5 টাকা, দ্বিতীয় বছর আবার এই 105 টাকার উপর সুদ গণনা করা হয়। তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ গণনা করা হয় সুদ এবং আসল দুটো যোগ করে যোগফলে যে টাকা আসে তার উপর। এখানে বার্ষিক বৃত্তি বা এনুইটি বলতে আমরা বার্ষিক বৃত্তির আগে বৃত্তি শব্দটা সম্পর্কে আমরা একটু পরিচিত হয়ে নিই, যে আমরা কখন এনুইটি বলবো বা বৃত্তি কখন হবে, সেটি যদি নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট পরিমাণ টাকা আগমন বা নির্গমন হলে তাকে বলবে বৃত্তি। তো বিষয়টি খেয়াল রাখবে, বৃত্তি হতে হলে আমাকে দুটি শর্ত পূরণ করতে হবে। নির্দিষ্ট সময় পর পর মানে সময়ের ব্যবধান সমান হতে হবে, আবার নির্দিষ্ট পরিমাণ অর্থ টাকার পরিমাণও সমান হতে হবে। যেমন উদাহরণ কি হতে পারে, যে প্রতি বছর মিস্টার করিম ব্যাংকে 10,000 টাকা জমা রাখেন বা সঞ্চয় করেন। এখানে প্রতি বছর, তাহলে সময়ের ব্যবধান কিন্তু সমান, এক বছর পর পর, আবার টাকার পরিমাণ হচ্ছে 10,000, এটাও সমান। তাহলে বৃত্তি হতে হলে আমাকে দুটি শর্ত পূরণ করতে হবে, যে সময়ের ব্যবধান সমান হতে হবে এবং টাকার পরিমাণও সমান হতে হবে, তখনই তাকে বলা হবে বৃত্তি। আর এই বৃত্তি যখন প্রতি বছরে হবে তখন তাকে বলবে বার্ষিক বৃত্তি। এখন যদি আমি এইভাবে উদাহরণটা দিই, মিস্টার করিম প্রথম বছর 10,000 টাকা, দ্বিতীয় বছর 12,000 টাকা, তৃতীয় বছর 10,000 টাকা ব্যাংকে জমা রাখেন বা সঞ্চয় করেন, তাহলে সেটাকে আমরা বৃত্তি বলতে পারবো না, কারণ 2 বছর 10,000 টাকা হলেও দ্বিতীয় বছর সে 12,000 টাকা জমা দিয়েছে। তাহলে আমরা বৃত্তি বলতে হলে অবশ্যই সময়ের ব্যবধান এবং টাকার পরিমাণ সমান হতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব অর্থের সময় মূল্যের নির্ধারক সমূহ বা ডিটারমিনেন্টস অফ টাইম ভ্যালু অফ মানি। টাইম ভ্যালু অফ মানি যে আমরা নির্ণয় করব, কোন কোন এলিমেন্টস বা ডিটারমিনেন্টস এগুলাকে প্রভাবিত করে। অর্থের পরিমাণ, অর্থের সময় মূল্য ধারণা প্রয়োগ করতে হলে আমাকে অর্থের পরিমাণটা থাকতে হবে, সময় বা মেয়াদ, সুদ বা বাট্টার হার, সুদের প্রকৃতি এবং বছরে চক্রবৃদ্ধির সংখ্যা। চক্রবৃদ্ধি বছরে একবার হতে পারে, একাধিকবার হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, অর্থের সময় মূল্য চ্যাপ্টারে গাণিতিক যে সমস্যাগুলো আছে তার সমাধান করতে হলে যে কিছু সূত্র প্রয়োজন হবে, সেই সূত্রগুলোকে আমি সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। প্রথমত যে সূত্রটা এখানে দেওয়া হয়েছে সেটি হচ্ছে এককালীন অর্থ বা সিঙ্গেল অ্যামাউন্ট, বা সেটাকে বলে লামসাম। তো এককালীন অর্থের ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য হবে, এবং যেটাকে ইংরেজিতে সিঙ্গেল অ্যামাউন্ট বলা হয়ে থাকে এবং লামসাম বলা হয়ে থাকে। যখন এককালীন অর্থ হবে তখন আমরা ফিউচার ভ্যালু বা এফভি নির্ণয়ের জন্য এই সূত্র ব্যবহার করব। আমরা সূত্রটি হচ্ছে এফভি ইকুয়াল টু পিভি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এফবির ক্ষেত্রে আরেকটি সূত্র কিন্তু আমরা পাবো, কিন্তু এটা এককালীন অর্থ নয়। যখন এককালীন অর্থ হবে তখনই আমরা কেবল এই সূত্রটা ব্যবহার করব ফিউচার ভ্যালুর ক্ষেত্রে। আর যদি প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে হয়, একই সূত্র, আমরা শুধু প্রেজেন্ট ভ্যালুটাকে বামে নিব, তাহলেই হয়ে যাবে। এই সূত্রটাকে এপাশ ওপাশ করলেই এই সূত্রটি পাওয়া যায়, পিভি ইকুয়াল টু এফ ভি বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এই দুটি কিন্তু একই রকম, জাস্ট আমরা যদি এই অংশটুকুকে বামে নিয়ে যাই, এফ বিকে ডানে নিয়ে আসি এবং পিভি ইকুয়াল টু লিখি, তাহলে এই সূত্রটি পাওয়া যায়। মূলত এই সূত্রটা মুখস্থ করলে তুমি এই সূত্রটা পারবে। তাহলে আমরা যে সূত্রটা এখন মুখস্থ করব সেটা হচ্ছে এফ বি ইকুয়াল টু পিভি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন।
আর এই সূত্রটা কখন প্রয়োগ করব? যখন এককালীন অর্থ থাকবে বা সিঙ্গেল অ্যামাউন্ট। তো পরবর্তী যে সূত্রটা আমি লিখেছি সেটা হচ্ছে সাধারণ বার্ষিক বৃত্তি বা অর্ডিনারি অ্যানুইটি। যে অ্যানুইটি চলে আসছে বা বৃত্তি চলে আসছে। বৃত্তি কখন হবে? নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট পরিমাণ টাকা। আর অ্যানুইটিকে আমরা জানি অ্যানুইটি ইজ ডিনোটেড বাই এ। তো তখন ফিউচার ভ্যালুর সূত্র কি হবে? এফ বি ইকুয়াল টু, যেহেতু এখানে বৃত্তি চলে আসছে অ্যানুইটি, সূত্রে এ থাকবে এ ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই আর। এটা হচ্ছে এফভির সূত্র। অ্যানুইটির ক্ষেত্রে যদি আমি পিভি নির্ণয় করতে চাই তাহলে সূত্রটি কি আসে? পিভি ইকুয়াল টু এ ইন্টু, তোমরা খেয়াল করো এই সূত্রটাই কিন্তু আমরা প্রথমে এখানে লিখেছি, অতিরিক্ত আসছে 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন, যা পিভির উপরের সূত্রেও ছিল। তো প্রেজেন্ট ভ্যালুর সূত্র হচ্ছে পিভি ইকুয়াল টু এ ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই আর, যা পিভির এখানে ছিল, অতিরিক্ত আছে হলো 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এককালীন অর্থ থেকে শুধু প্রথম সূত্রটা মুখস্থ করতে বলেছি, এবং বৃত্তির ক্ষেত্রে বা অ্যানুইটির ক্ষেত্রে আমরা এই সূত্রটা মুখস্থ করলে হবে যে এফবির ক্ষেত্রে নিচে শুধু আর হবে, আর পিভির ক্ষেত্রে আর এর সাথে অতিরিক্ত হবে 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। তো এটাকে সাধারণ বার্ষিক বৃত্তি বলা হয়েছে। তাহলে বার্ষিক বৃত্তির ক্ষেত্রে অবশ্যই আরেকটি বিষয় থাকে, আর সেটি আমরা জানব, প্রদেয় বা অগ্রিম বার্ষিক বৃত্তি। এই যে সাধারণ বার্ষিক বৃত্তি বললাম, এটা কখন হয় বা কিভাবে হয়? যখন ওই যে নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান অথবা প্রাপ্তি, এটা যদি সময়ের শেষে হয়ে থাকে তখন তাকে আমরা বলছি কি অর্ডিনারি অ্যানুইটি বা সাধারণ বার্ষিক বৃত্তি। আর এই টাকাটা যদি সময়ের শুরুতে হয়ে থাকে তখন আমরা তাকে বলবো প্রদেয় বা অগ্রিম বার্ষিক বৃত্তি বা অ্যানুইটি ডিউ। তাহলে যখন নির্দিষ্ট পরিমাণ অর্থের আদান প্রদান সময়ের শেষে ঘটবে এটি সাধারণ, আর যদি সময়ের শুরুতে হয় তাকে বলে প্রদেয় বা অগ্রিম বার্ষিক বৃত্তি। তো এই ক্ষেত্রে একটা উদাহরণ হতে পারে যে মিস্টার করিম প্রতি বছরের প্রথম তারিখে বা জানুয়ারির 1 তারিখে ব্যাংকে 5,000 টাকা করে জমা করেন। তো এই যে প্রতি বছরের জানুয়ারি 1 তারিখ বললাম, সেটা বছরের শুরুতে, আর বছরের শুরুতে হলে সেটাকে আমরা প্রদেয় বা অগ্রিম বার্ষিক বৃত্তি বলবো। আর এইখানে এই যে অ্যানুইটির আগে যে সূত্রটা পড়েছিলাম, প্রথম অংশ সম্পূর্ণ ঠিক থাকবে, শুধু সময়ের শুরুতে হওয়ার কারণে ইন্টু 1 প্লাস আর, এই অংশটুকু অতিরিক্ত আসবে, ইন্টু 1 প্লাস আর। একইভাবে পিভির ক্ষেত্রে আগের অংশের সূত্র পুরোটাই ঠিক থাকবে, সময়ের শুরুতে হওয়ার কারণে ইন্টু 1 প্লাস আর। তো যদিও আমি 3টি ধাপে সূত্রগুলো লিখেছি, কিন্তু আমার যে দ্বিতীয় ধাপ ছিল সেটি এবং এখন তৃতীয় ধাপের সূত্রে তেমন পার্থক্য নেই। যখনই সময়ের শুরুতে বলবে অ্যানুইটির ক্ষেত্রে, তখন মূল সূত্রের সাথে আমরা ইন্টু 1 প্লাস আর এটা সংযোজন করব, গুণ করব 1 প্লাস আর। প্রিয় শিক্ষার্থীরা, টাইম ভ্যালু অফ মানি চ্যাপ্টারে এই সূত্রগুলোর বাহিরেও আমাদেরকে আরেকটি বিষয় জানা দরকার হয়, সেটি হচ্ছে কার্যকরী সুদের হার বা প্রকৃত সুদের হার, যাকে বলে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, অ্যান্ড ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ইজ ডিনোটেড বাই ইআইআর। এই ইআইআর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি শুধু টাইম ভ্যালু অফ মানিতে নয়, এটি শর্ট টার্ম ফিনান্সিংয়েও আছে। তাছাড়া আরও বেশ কয়েকটি চ্যাপ্টারে তোমরা এই ইআইআর এর সূত্রের প্রয়োগ পাবে। তো এর সূত্রটা আমরা মুখস্থ রাখবো 1 প্লাস আর ডিভাইডেড বাই এম হোল টু দি পাওয়ার এম মাইনাস 1 ইন্টু 100। তো এখানে এম হচ্ছে নাম্বার অফ কম্পাউন্ডিং ইন এ ইয়ার, যা আমরা প্রথম বলেছি, এম রিপ্রেজেন্টস দি নাম্বার অফ কম্পাউন্ডিং ইন এ ইয়ার। প্রিয় শিক্ষার্থীরা, সূত্র বিষয়ে আলোচনার পর এখন আমরা প্রয়োগে যাব, কারণ পরীক্ষায় কিন্তু আমাদের সূত্র আসবে না, আসবে সূত্রের প্রয়োগ। তো প্রয়োগ করাটাই আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে যে প্রবলেমটি আমি আলোচনা করব সেটি NU 2004 এর একটি
প্রবলেম, ইনজামাম হ্যাজ টাকা 10,000 টু মেক ইনভেস্টমেন্ট। বিনিয়োগ করার জন্য ইনজামামের কাছে 10,000 টাকা আছে। তো এখানে যদি আমরা খেয়াল করি, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বর্তমানে আছে। ইনজামামের কাছে বিনিয়োগ করার মতো 10,000 টাকা আছে। এই যে 10,000 টাকা আছে, এটাকে আমরা টাইম ভ্যালু অফ মানিতে কি বলবো? এটা বর্তমানে যেহেতু আছে, এটাকে বলবো বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু। তাহলে আমরা এই লাইনটা থেকে লিখতে পারি, গিভেন দ্যাট দেয়া আছে পিভি ইকুয়াল টু 10,000, এই অংশটা থেকে আমরা পিভি ইকুয়াল টু 10,000 এটা আমাদের জন্য দরকার হবে। খেয়াল করো, আমি কিন্তু এটা লাল কালি দিয়ে মার্ক করে রেখেছি বোঝানোর জন্য যে আমরা কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিব। হিজ অ্যাডভাইজার, তার যে উপদেষ্টা মিস্টার জিয়া, তার উপদেষ্টা মিস্টার জিয়া হ্যাজ সাজেস্টেড অ্যান ইনভেস্টমেন্ট অল্টারনেটিভ, তাকে একটি বিনিয়োগের অল্টারনেটিভের সাজেশন দিয়েছে। দ্যাট পেজ, যা পরিশোধ করে থাকে নো স্টেটেড রেট, তার মানে কি? যা কোনো নির্ধারিত হার উল্লেখ করেনি। তার যে উপদেষ্টা মিস্টার জিয়া তাকে একটা ইনভেস্টমেন্টের কথা বলেছে যেখানে কোনো রেটের উল্লেখ নেই। তো যেহেতু রেট নেই, আমরা রেট বলতে বুঝবো ইন্টারেস্ট রেট। তাহলে ইন্টারেস্ট রেট নেই, তাহলে হয়তো আমাকে ইন্টারেস্ট রেটটা বের করতে হবে। দেখি বাকি কি আছে। বাট কিন্তু উইল রিটার্ন, তাকে ফেরত দিবে বা রিটার্ন করবে। এই যে উইল রিটার্ন, এটা কিন্তু ফিউচারে চলে গিয়েছে। দেখো তোমরা, ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে এটা। তো 10,000 টাকা যদি সে বর্তমানে বিনিয়োগ করে যা রিটার্ন করবে বা ফেরত দিবে 18,000 টাকা, তাহলে 18,000 টাকাকে আমরা কি বলবো? অবশ্যই বলবো ফিউচার ভ্যালু বা এফভি। তাহলে আমরা গিভেন ডেটে লিখবো এফভি ইকুয়াল টু 18,000 বা 18,000। কখন ফেরত দিবে? এট দ্য এন্ড অফ 5 ইয়ার্স, 5 বছর শেষে ফেরত দিবে। তাহলে এখানে আমরা বছরের সংখ্যা পেয়ে গেলাম 5, আর বছরের সংখ্যাকে আমরা প্রকাশ করি n দিয়ে, n ইকুয়াল টু 5। তো এই তথ্যগুলো আমরা এখানে লিখবো প্রথমে গিভেন ডেট দিয়ে। হোয়াট অ্যানুয়াল রেট অফ রিটার্ন, কত বার্ষিক আয়ের হার উইল ইনজামাম আর্ন, ইনজামাম অর্জন করবে অন হিজ ইনভেস্টমেন্ট। ইনজামাম তার বিনিয়োগের উপর কত হারে আয় অর্জন করবে বা সুদের হারটা কত হবে, এটা প্রশ্নে চাওয়া হয়েছে। এটা আমরা আগেই বুঝেছিলাম, যেহেতু নো স্টেটেড রেট, কোনো নির্দিষ্ট রেট নেই, তাহলে হয়তো আমাকে রেটটা বের করতে বলা হবে। এখানে রেটটা বের করতে বলা আছে, তাহলে আমরা লিখব রেট ইজ ডিনোটেড বাই আর, আর ইকুয়াল টু হোয়াট, কারণ আর ইকুয়াল টু কত তা বের করতে বলা হয়েছে। এখন দেখো আমরা কোন সূত্রটার প্রয়োগ করব। এখানে আমাদের পিভি আছে, এফবি আছে, এন আছে, আর আছে। একটু খেয়াল করে দেখো তোমরা, এখানে কিন্তু এনুইটির কথা বলা নেই। প্রতি বছর টাকা জমা দিবে, প্রতি বছর টাকা পাবে, এরকম কোনো তথ্য কিন্তু এখানে দেওয়া নেই। তাহলে আমরা এনুইটির সূত্রের মধ্যে যাব না, আমরা যাব সাধারণ সূত্র, যা এককালীন সূত্রের ক্ষেত্রে প্রযোজ্য। সেখান থেকে আমরা সাধারণ সূত্রের প্রথম ছিল এফবির সূত্র, আমরা এফবির সূত্রটা প্রয়োগ করতে পারি। we know FB equal to PV into 1 plus R whole to the power n। এই সূত্র প্রয়োগ করব, যেখানে FB এর মান হচ্ছে 18,000 টাকা, PV এর মান হচ্ছে 10,000 টাকা, R এর মান হচ্ছে নেই, আর R এই থাকবে, n এর মান হচ্ছে 5। তো আমরা মান বসাবো, R এর মান নেই, আমাদের বের করতে হবে, আর R এই থাকলো। পরবর্তীতে আমরা যেহেতু আর এর মান বের করব, ডান পাশের পুরোটা বামে নিয়ে আসলাম, বামের পুরোটা ডানে নিয়ে আসলাম। এখন আমরা 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 5 বামে রাখবো, আর 10,000 কে ডান পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে থাকে 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 18,000 ডিভাইডেড বাই 10,000। পরবর্তী লাইনে যদি আমরা যাই, 1 plus r whole to the power 5 equal to 1.8, যদি আমরা 18,000 কে 10,000 দিয়ে ভাগ দিই 1.8 আসে। এখন দেখো তোমরা, এখানে ক্যালকুলেটরের সহায়তা নিতে হবে। তো এখন ক্যালকুলেশন করতে গিয়ে 1 plus r whole to the power 5 যদি আমরা পাওয়ার 5 দিই, এখানে কিন্তু কাজ করবে না, কারণ এখানে কিন্তু কোনো সংখ্যা নেই, নাম্বার নেই, আছে কি আর।
তো 1+r⁵ তো ক্যালকুলেটরে দেওয়া যাবে না। এখন আমরা কি করতে পারি, আমরা সহজভাবে সমাধানের জন্য, যেহেতু ক্যালকুলেটরে এটা আমরা বের করতে পারবো না, আমরা কি করতে পারি, এই 5কে, এটা পাওয়ার আছে, যদি আমরা 5কে দূর করে দিতে চাই পাওয়ার থেকে, তাহলে এরও পাওয়ার দিব 1/5। কেন? আমরা জানি পাওয়ার সমূহ গুণ হয়, তাহলে 5 × 1/5 কাটা যাবে, তো উভয় পাশে 1/5 পাওয়ার দিব। তো এখানে পুরোটা ঠিক থাকলো, এর পাওয়ার দিলাম 1/5, এখানেও পাওয়ার দিলাম 1/5। এটা কেন দিলাম? এই 5কে দূর করার জন্য। এই 5 × 1/5 এখন কিন্তু 5-এ 5-এ কাটাকাটি হয়ে যাবে। কাটাকাটি হয়ে গেলে কি থাকে, 1+r = 1.8 এর পাওয়ার 1/5 দিবে, তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর এটা ব্যবহার করবে, তাহলে আসে 1+r = 1.1247। এখন আমরা r কে বামে রাখবো, 1 কে ডানে নিয়ে যাব, r = 1.1247 - 1 implies r = আসে 0.1247। যেহেতু r হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, আর রেট অফ ইন্টারেস্ট আমরা শতকরা হারে প্রকাশ করব, তাহলে এটাকে আমরা 100 দিয়ে গুণ দিলে শতকরা হারে চলে আসবে। ইমপ্লাইস লিখতে পারবো r = 12.47%। সো দি রেট অফ রিটার্ন ইজ 12.47%। আমাদের যেটা চাওয়া হয়েছিল যে ইনজামাম তার বিনিয়োগের উপর কত হারে রিটার্ন পেয়েছিল, দি রেট অফ রিটার্ন হয়েছে 12.47%। তাহলে 1 নম্বর প্রবলেম আমাদের সলভ হয়ে গেল। এখন আমরা আরেকটি প্রবলেমে যাব। এখানে যে প্রবলেমটি আছে, আমরা আগে অঙ্কটা পড়ছি। রোজা লিমিটেড ওয়ান্টস, রোজা লিমিটেড চায় টু বাই এ মেশিন, একটা মেশিন কিনতে চায় 25 ইয়ার্স ফ্রম নাও, এখন থেকে 25 বছর পরে। তাহলে এই যে 25 ইয়ার্স বা 25 বছর, এখানে আমরা পেয়ে গেছি কি, নাম্বার অফ ইয়ার্স বা বছরের সংখ্যা পেয়ে গেছি 25 n। 25 বছর পরে কিনতে চায় এট এ কস্ট, তার ব্যয় হবে 52,000 বা 52,000 টাকা। তো এই 52,000 টাকাকে আমরা অবশ্যই একটা নাম দিতে হবে। এই 52,000 টাকা কি সে এখন কিনতে চায় না 25 বছর পর? 25 বছর পর কিনতে চায়, তাহলে 52,000 টাকা অবশ্যই ভবিষ্যৎ মূল্য। দি কোম্পানি অলসো এক্সপেক্টস, কোম্পানি আরও প্রত্যাশা করে যে স্ক্র্যাপ ভ্যালু, ভগ্নাবশেষ মূল্য, টু বি রিয়েলাইজড, আদায় হবে ফ্রম দি ওল্ড মেশিন, পুরনো মেশিন থেকে ভগ্নাবশেষ মূল্য বাবদ আদায় হবে 2,000 টাকা। তার মানে হচ্ছে রোজা লিমিটেডের কিন্তু অলরেডি একটা মেশিন আছে। কেমন? আমরা কোথায় বুঝলাম? এই যে এখানে ওল্ড মেশিন বলা আছে, সে ওল্ড মেশিনটা বিক্রয় করে আদায় হবে, টু বি রিয়েলাইজড, এখনো কিন্তু আদায় হয়নি, হবে, আশা করছি 2,000 টাকা আদায় হবে। তাহলে এখান থেকে আমরা বলবো মেশিনের মূল্য তখন কিন্তু 52,000 টাকা হবে, কিন্তু তখন পুরাতন মেশিন বিক্রয় করে সে পাবে কিন্তু 2,000 টাকা। তার মানে তার মেশিনটি কিনতে কত টাকা প্রয়োজন হবে? 52,000 টাকা কি তার প্রয়োজন হবে? অবশ্যই না। 2,000 টাকা পুরাতন মেশিন বিক্রয় করে পেয়ে যাবে, তাহলে তার প্রয়োজন হবে 50,000 টাকা। তাহলে আমরা প্রথমে লিখব কত টাকা তার প্রয়োজন হবে। টোটাল মানি টু বি নিডেড, কত টাকা প্রয়োজন হবে? 52,000 থেকে 2,000 বাদ দিব, তার 50,000 টাকা মেশিন কিনতে প্রয়োজন হবে। এই যে 50,000 টাকা, এই 50,000 টাকা অবশ্যই আমাদের ফিউচার ভ্যালু বা এফভি। তো এখন আমরা যদি গিভেন ডেটগুলা এক এক করে লিখতে চাই, তাহলে আমরা প্রথমে এখানে পেয়ে গেলাম বছরের সংখ্যা n = 25। আমরা পেয়ে গেলাম 52,000 থেকে 2,000 বিয়োগ করলে ভবিষ্যতে লাগবে 50,000 টাকা। এটাকে এফবি = 50,000 টাকা। বাকি অংশটুকু পড়ব। হোয়াট অ্যামাউন্ট, কি পরিমাণ, শুড বি রিটেইনড, সংরক্ষণ করতে হবে, আউট অফ প্রফিট, মুনাফা থেকে। তার মানে রোজা লিমিটেডের মুনাফা থেকে কত টাকা সংরক্ষণ করতে হবে এট দ্য এন্ড অফ ইচ ইয়ার, প্রতি বছরের শেষে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, এট দ্য এন্ড অফ ইচ ইয়ার। এই যে প্রতি বছর বলা আছে, আমরা জানি প্রতি বছর, প্রতি মাস, প্রতিদিন এগুলা বললেই সেটা অ্যানুইটি হয়ে যাবে বা বৃত্তি হয়ে যাবে।
তো এই যে বৃত্তি হয়ে যাবে, এখানে যেহেতু প্রতি বছর বলা আছে, এটা এনুইটির সূত্র লিখতে হবে। তো প্রতি বছর তাকে কত টাকা রাখতে হবে এটা নির্ণয় করতে বলা হয়েছে। টু অ্যাকুমুলেট দ্য নেসেসারি অ্যামাউন্ট অফ মানি, প্রয়োজনীয় অর্থটা সঞ্চয় করার জন্য, এট এ 7% কম্পাউন্ড ইন্টারেস্ট, যেখানে 7% চক্রবৃদ্ধি সুদ হবে পার অ্যানাম, প্রতি বছর। তাহলে 7%কে আমরা লিখব আর ইকুয়াল টু 0.07। তাছাড়া আমাকে এ বের করতে হবে যে প্রতি বছর কত টাকা। তোমরা একটু খেয়াল করে রাখো, এই লাইনটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হোয়াট অ্যামাউন্ট শুড বি রিটেইন, কত টাকা সংরক্ষণ করতে হবে আউট অফ প্রফিট, মুনাফা থেকে, এট দ্য এন্ড অফ ইচ ইয়ার, প্রতি বছর শেষে কত টাকা রাখতে হবে। এখানে ইচ ইয়ার বলার অর্থ হচ্ছে প্রতি বছর যেহেতু রাখবে, তাহলে সেটা এনুইটির সূত্র হবে বা বৃত্তির সূত্র হবে। তাহলে আমরা এনুইটির সূত্র লিখব। এখন আমরা এনুইটির সূত্র কিন্তু আমরা জানি, প্রথমত সাধারণ বৃত্তির ক্ষেত্রে দুটি সূত্র ছিল, একটি ছিল এফভির ক্ষেত্রে, একটি ছিল পিভির ক্ষেত্রে। আমরা এনুইটি কার সূত্র লিখবো? এফভির ক্ষেত্রে লিখবো, কারণ আমাদের এখানে এফবিটা দেওয়া আছে। আবার এনুইটির ক্ষেত্রে এখানে সময়ের শেষে হয়েছে, তাহলে সাধারণ এনুইটি, তাহলে সাধারণ এনুইটির সূত্র লিখবো। উই নো, আমরা জানি, এফ বি ইকুয়াল টু এ ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আর। এটা হচ্ছে সাধারণ এনুইটির ক্ষেত্রে সূত্রটি। তো আমরা মান বসাবো, যেখানে এফ বির মান দেওয়া আছে 50,000 টাকা, ইমপ্লাইজ এফ বি বসালাম 50,000 টাকা, এর মান দেয়া নেই, এ আমাকে বের করতে হবে। এ ঠিক থাকলো। 1 প্লাস আর এর মান 0.07, পাওয়ার এন এর মান হচ্ছে 25 মাইনাস 1। বাকিটা তোমরা করতে পারবে। যখনই গিভেনদেরটা আমাদের সঠিকভাবে লেখা হয়ে গেল এবং সূত্রটা যখনই আমি সিলেকশনটা সঠিক হয়ে গেল, তখন কিন্তু অঙ্কে আর কোনো ভুল থাকার সম্ভাবনা নেই। এখন শুধু আমরা ক্যালকুলেশন করব। 50,000 ইকুয়াল টু এ ইন্টু ওই বাকি অংশটা যদি আমরা ক্যালকুলেটর হিসাব করি 63.24903 আসে। এখন যেহেতু আমাকে এ এর মান বের করতে হবে, আমরা লিখব এ ইকুয়াল টু, এখানে যে 50,000 আছে সেটাকে 63.24903 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে এ এর মান আসে 790.53, অর্থাৎ ইনজামাম যদি না, এখানে ছিল রোজা লিমিটেড, রোজা লিমিটেড যদি 25 বছর পর 52,000 টাকা মূল্যের মেশিন ক্রয় করতে চায়, তাহলে প্রতি বছরের শেষে তাকে 150 টাকা মুনাফা থেকে সংরক্ষণ করতে হয়। সো টাকা 790.53 শুড বি রিটেইন, সংরক্ষণ করতে হবে আউট অফ প্রফিট, মুনাফা থেকে, এট দ্য এন্ড অফ ইচ ইয়ার। তোমরা খেয়াল করো, এখানে এট দ্য এন্ড অফ ইচ ইয়ার না থেকে যদি বিগিনিং অফ ইচ ইয়ার থাকতো, প্রত্যেক বছরের শুরুতে, তখন কিন্তু আমরা এনওইটি ডিউ ওই সূত্রটা ব্যবহার করতাম। তাহলে শুধু মূল সূত্রের সাথে ইন্টু 1 প্লাস আরটা হতো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা টাইম ভ্যালু অফ মানি থেকে দুটি অঙ্ক সমাধান করলাম। আমরা চেষ্টা করছি আরও একটি প্রবলেম সলভ করার। মিস্টার জেক রিটায়ার্ড। মিস্টার জেক রিটায়ার্ড করলো অন প্রেসিডেন্ট অফ দি কালার টাইলস কোম্পানি। কালার টাইলস কোম্পানির প্রেসিডেন্ট থাকা অবস্থায় সে রিটায়ার্ড করলেন, বাট ইজ কারেন্টলি, কিন্তু এখনো অন এ কনসাল্টিং কন্ট্রাক্ট, সে চুক্তিভিত্তিকভাবে নিয়োজিত আছে। সে পরামর্শ দিবে এই কোম্পানি পরিচালনার জন্য, চুক্তিভিত্তিকভাবে সে নিয়োজিত আছে। ফর টাকা 40,000 পার ইয়ার, প্রতি বছর 40,000 টাকার চুক্তিতে, অফ দ্য নেক্সট 10 ইয়ার্স, পরবর্তী 10 বছর। যদি আমরা বলি এখান থেকে টাইম ভ্যালু অফ মানিতে জন্য বা অর্থের সময় মূল্য ধারণা প্রয়োগের জন্য আমরা কি পেলাম, এখান থেকে আমরা 40,000 টাকা পেলাম, এখান থেকে আমরা 10 ইয়ার্স বা 10 বছর পেলাম। এই দুটাকে আমরা নামকরণ করব। দেখি সে কারেন্টলি বর্তমানে অনেক কনসাল্টিং কন্ট্রাক্ট থেকে 40,000 টাকা পার ইয়ার প্রতি বছর সে পাচ্ছে। এই যে প্রতি বছর পাচ্ছে, তাহলে কি আমরা বলতে পারবো সে এককালীন পাচ্ছে? অবশ্যই না। এটা হয়ে গেল কি, এনুইটি বা বৃত্তি।
যদি একবার পাইতো তাহলে আমরা এককালীন সূত্র ব্যবহার করতাম। তাহলে প্রতি বছর যে টাকা পাওয়া যায় বা প্রদান করা হয় সেটাকে এনওইটি বলে, আর এনওইটিকে প্রকাশ করা হয় এ ধারা। তাহলে এখানে এর মান দেয়া আছে 40,000 টাকা, এবং এটা কত বছর পাবে সে? নেক্সট 10 ইয়ার্স, পরবর্তী 10 বছর পাবে। তো এই 10 বছরটা হলে নাম্বার অফ ইয়ার্স বা এন। পরবর্তীতে দেখি কি আছে, রিকোয়ারমেন্ট এ দেয়া আছে। এতে বলা আছে ইফ মিস্টার জেক্স অপরচুনিটি কস্ট, মিস্টার জেকের সুযোগ ব্যয় যদি 10% হয়, এই যে সুদের হার বা সুযোগ ব্যয় বা বাট্টার হার, এটা হচ্ছে 10%। তো আমরা জানি এই 10%কে আমরা লিখবো আর ইকুয়াল টু 10% বা 0.10। হোয়াট ইজ দি প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্যটা কত, অফ ইজ কনসাল্টিং কন্ট্রাক্ট, এই যে কনসাল্টিং কন্ট্রাক্ট হয়েছে প্রতি বছর 40,000 টাকা পাওয়ার, তার বর্তমান মূল্য কত। তাহলে এখানে স্পষ্ট বলা আছে প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করার জন্য। তাহলে আমরা প্রেজেন্ট ভ্যালুর সূত্র লিখব। তো প্রেজেন্ট ভ্যালুর সূত্র আমরা অবশ্যই এককালীনটা লিখতে পারবো না, কারণ এখানে যেহেতু প্রতি বছর বলা আছে, এনুইটির ক্ষেত্রে আমরা লিখব। এখানে আরেকটি প্রশ্ন আছে বি পার্টে, তো আমরা বি পার্টটা পরে আলোচনা করি, আগে এ পার্ট যেটা সেটা আমরা সমাধান করে নিই। তো এ পার্টের জন্য আমরা যেটা লিখব, গিভেন দ্যাট, প্রথমে দেওয়া আছে যে 40,000 টাকা হচ্ছে এ ইকুয়াল টু 40,000, এন ইকুয়াল টু ইয়ার্স, নাম্বার অফ ইয়ার্স হচ্ছে 10, তাছাড়া আছে আর ইকুয়াল টু 10%, আর ইকুয়াল টু 0.10। আমাকে চাওয়া হয়েছে বর্তমান মূল্য কত, প্রেজেন্ট ভ্যালু কত, তাহলে পিভি ইকুয়াল টু হোয়াট। এখন যেহেতু এনওইটি আছে এবং পিভি দেওয়া আছে, পিভি ইকুয়াল টু বের করতে বলা হয়েছে, তাহলে আমরা পিভির সূত্র লিখব এনওইটির ক্ষেত্রে। উই নো পিভি ইকুয়াল টু এ ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই আর ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এখানে পিভির মান দেওয়া নেই, এর মান দেওয়া আছে এনওইটি, প্রতি বছর কত পাইতো সে, 40,000 টাকা। আমরা মান বসাবো, ইকুয়াল টু এ হচ্ছে 40,000 টাকা, 1 প্লাস আর ছিল আমরা 0.10, পাওয়ার এন নাম্বার অফ ইয়ার্স, বছরের সংখ্যা ছিল 10, মাইনাস 1 ডিভাইডেড বাই মান বসালাম। এই পুরোটা ক্যালকুলেশন করে নিচে বসাবো, 40,000 ইন্টু এই পুরোটা ক্যালকুলেশন করে আসে 6.144567106। তো এখানে পিভি আসে 2,45,783 টাকা। অর্থাৎ এখানে মিস্টার জেক সে যে কন্ট্যাক্ট করেছে 10 বছরে প্রতি বছর সে 40,000 টাকা পাবে, তার বর্তমান মূল্য হচ্ছে 2,45,783 টাকা। সো দি প্রেজেন্ট ভ্যালু অফ দি কনসাল্টিং কন্ট্রাক্ট ইজ টাকা 2,45,783 টাকা। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে বি পার্টে কিন্তু আরেকটি প্রশ্ন আছে, সেটি আমরা সলভ করার চেষ্টা করব। বিতে বলা আছে অ্যাজিউমিং দ্যাট, মনে করো যে মিস্টার জেক উইল নট রিটায়ার, মিস্টার জেক রিটায়ার করবে না, মানে অবসরে যাবে না, ফর 2 more years, আরো 2 বছর সে অবসরে যাবে না, এন্ড উইল নট স্টার্ট, শুরুও করবে না, টু রিসিভ হিজ 10 পেমেন্টস, 10 বছর 10টি যে পেমেন্ট আছে সেই পেমেন্ট পাওয়া শুরুও করবে না, আনটিল দ্য এন্ড অফ দি থার্ড ইয়ারের শেষ পর্যন্ত শুরু করবে না, যতক্ষণ না পর্যন্ত থার্ড ইয়ারের শেষ হচ্ছে। এখানে যে বলা আছে 2 বছর পাবে না, আবার বলা আছে যতক্ষণ না পর্যন্ত থার্ড ইয়ার শেষ হবে, তার মানে থার্ড ইয়ারের শেষে পাবে, তার মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার 2 বছর সে রিটায়ার করবে। হোয়াট উড বি দ্য ভ্যালু অফ হিজ ডেফার্ড এনুইটি, তার এই ডেফার্ড এনুইটি মূল্যটা কত হবে। এখন এই ডেফার্ড এনুইটিটা কিন্তু আমি একটু মার্ক করে রেখেছি, তোমরা দেখো
ডেফার্ড অ্যানুইটি কি? আমরা জানি অ্যানুইটি হচ্ছে নির্দিষ্ট সময়ের ব্যবধানে নির্দিষ্ট পরিমাণ অর্থের আদান প্রদান। সেখানে 40,000 টাকা আমরা জানি প্রতি বছর, মানে 1 বছর পর পর সময়ের ব্যবধান সমান প্রতি বছর 40,000 টাকার পরিমাণ সমান অ্যানুইটি হয়েছে। কিন্তু ডেফার্ড অ্যানুইটি কখন হয়? যখন সে অ্যানুইটিটি বর্তমান বছরে শুরু না হয়ে ভবিষ্যতে কোনো সময় থেকে শুরু। একটু খেয়াল করো, অ্যানুইটিটা যখন বর্তমান বছর থেকে শুরু না হয়ে বা বর্তমান সময়ে শুরু না হয়ে ভবিষ্যতে কোনো সময় থেকে শুরু হয়ে চলতে থাকে, তখন তাকে বলে ডেফার্ড অ্যানুইটি। তো এখানে তোমরা খেয়াল করো, মিস্টার জ্যাক কিন্তু বর্তমান বছর থেকে প্রথম অপশনে 40,000 টাকা পায়। দ্বিতীয়ত বলা হচ্ছে যেহেতু 2 বছর সে রিটায়ার করবে না, তাহলে 40,000 টাকা সে পাবে, 10 বছর পাবে তাও ঠিক, কিন্তু 2 বছর পরে থেকে। তাহলে আমরা এ পার্টে যেটা করেছি 10 বছরের জন্য পিভিটা নির্ণয় করেছি, এটা বি পার্টে এসে ওই পিভিটা কিন্তু তার জন্য বর্তমান হবে, যেহেতু আরো 2 বছর রিটায়ার করবে না, তাহলে সে এই পিভিটা হবে 2 বছর পরে। তখন এই 2 বছর পরের যে অ্যামাউন্টটা আছে, এই অ্যামাউন্টটাকে আমরা 2 বছর আগে নিয়ে আসবো। তাহলে আমাদের এই ডেফার্ড অ্যানুইটির মূল্যটা বের হয়ে যাবে। তাহলে আমরা কি করব, যে পর্যন্ত করেছিলাম তারপরে করব ওই রকম। আমরা জানি এই যে 2,45,783 টাকা, এটা কিন্তু পিভি ছিল। অপশন এর ক্ষেত্রে বা রিকোয়ারমেন্ট এর ক্ষেত্রে সেটা পিভি ছিল। যখন রিকোয়ারমেন্ট দিতে বলেছে সে আরো 2 বছর রিটায়ার করবে না, তাহলে এর 2 বছর পরে থেকে সে যদি টাকাটা পায়, তাহলে 2 বছর পরের এই টাকাটা আমাদের বিয়ের জন্য হয়ে যাবে এফডি। এই এফডি থেকে আমরা আবার পিভি করব। পিভি ইকুয়াল টু এফডি বাই 1 প্লাস আর যদি করেন, এখানে কিন্তু আমরা অ্যানুইটির সূত্র ব্যবহার করিনি। কেন? কারণ এই যে 2,45,783 টাকা 10 বছরের যে অ্যানুইটি পিভি, এটা কিন্তু সে বারবার পাবে না। এটা বারবার যে পেয়েছে 40,000, তার বর্তমান কাজে এখানে এককালীনের সূত্র। তাহলে যদি আমরা সূত্রে মান বসাই 1 প্লাস সুদের হার 10%, এখানে বছর হবে 2 বছর, কারণ 2 বছর পরে থেকে আমরা 2 বছর আগে আসছি। তাহলে আছে 2,03,126 টাকা। সো দি প্রেজেন্ট ভ্যালু অফ ডেফার্ড অ্যানুইটি টাকা 2,03,126 টাকা। তাহলে এই অঙ্কটির সাথে আমরা ডেফার্ড ভ্যালু সম্পর্কে আরেকটু ধারণা লাভ করি। ডেফার্ড ভ্যালুর সাথে আমাকে কি করতে হবে, যখন থেকে অ্যানুইটিটা চালু হবে ওই সময় থেকে যত বছর চালু থাকবে এই সম্পূর্ণটা আমরা অ্যানুইটির সূত্র দিয়ে একটা পিভি নির্ণয় করব। আর যত বছর পর থেকে চালু হবে তত বছরের জন্য সাধারণ সূত্র দিয়ে আবার পিভি নির্ণয়। আমরা ধরে নিই মিস্টার করিম 5 বছর পর থেকে প্রতি বছর 10,000 টাকা করে 12 বছর পাবে। তাহলে এই যে প্রতি বছর 10,000 করে 12 বছর পাবে, এটা হচ্ছে অ্যানুইটি। তাহলে আমরা প্রথম কাজ হবে এই 12 বছরের জন্য একটি পিভি নির্ণয় করা অ্যানুইটির সূত্র দিয়ে, পরবর্তীতে সে যে 5 বছর পরে পাবে 5 বছর আগে আসার জন্য আবার পিভি নির্ণয় করতে হবে সাধারণ সূত্র। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের টাইম ভ্যালু অফ মানি প্রথম চ্যাপ্টারে আমি আবার বলছি, এই অর্থের সমাধানের চ্যাপ্টারে শুধু সূত্র মুখস্থ করলে হবে না, কারণ সূত্র তো পরীক্ষায় আসবে না, সূত্রের প্রয়োগ। আর প্রয়োগ করতে হলে আমাকে খুব বুঝে বুঝে প্রবলেমগুলো পড়তে হবে। তুমি যদি প্রশ্নটি এবং সূত্রটা সিলেকশনটা সঠিক হয়, তাহলে ভুল সম্ভাবনা নেই। তাহলে আজকের অনলাইন ক্লাস আমরা এই পর্যন্তই সমাপ্ত করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আমরা আবার টাইম ভ্যালু আরো বিস্তারিত কিছু প্রবলেম নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, এই আশা করে এখানে শেষ করছি।